ঢাকা টেস্ট জয়ের পরে আসলে আমাদের উইনিং কম্বিনেশন যেটা আছে সেটা ভাঙবে হচ্ছে সাদমানকে বিশ্রামে পাঠানো হয়েছে ইনজুরির কারণে। আজকে জয়ের হাতেও আমরা আঙুলে ব্যান্ডেজ দেখতে পাচ্ছি, সেটা আসলে বাংলাদেশকে কিছুটা আগামীকালের ম্যাচের জন্য কিছুটা চিন্তায় ফেলছে কিনা? আমার মনে হয় দেখেন ইনজুরি তো আসলে আরো বলে আরে আসে না, বাট এটা আসলে হয়তোবা কম্বিনেশন যদি যেটা বললেন যে অনেক সময় উইনিং কম্বিনেশন হয়তো বা অনেক সময় কন্ডিশন বা অপোনেন্ট বেস করেও অনেক সময় চেঞ্জ করতে হয়। আপনার জিতলেই যে ওই কম্বিনেশন আপনাকে পরপরই সব খেলতে হবে, বা হারলেই যে আপনাকে কম্বিনেশন চেঞ্জ করা যাবে, ইটস নট লাইক দ্যাট। তো আমার কাছে মনে হয় যে এটা টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন আছে তারা ডিসাইড করবে। বাট যেটা আপনি বললেন যে ইনজুরির সাথে আসলে কিছু করা যায় না, বাট কয়েকদিন আগেও তো আপনারা দুইটা ওপেনারের কাউকেই চাচ্ছিলেন না যারা নাকি 2 ইনিংস রান করেন। বাট আমি মনে করি না, তারা দে আর ভেরি ক্যাপেবল, এবং আমি মনে করি তারা যদি এই টেস্টে অ্যাভেলেবেল হতো তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে অবভিয়াসলি তারা আগে যেরকম পারফর্ম করেছে তারা সেইভাবে পারফর্ম করতো বাংলাদেশ টিমের জন্য। আপনার কথায় অনেকবার আসছে, আপনি 2 দশক ধরে টেস্ট ক্রিকেট খেলছেন, এই সময় কি আপনার এখনকার যে টিমটা আছে সেটা কি একটি বেস্ট টেস্ট টিম মনে হয় কিনা? মানে স্পেসিফিকলি যদি বলতেন যে আপনি খেলেছেন এর আগেও হয়তো দেখেছেন বাংলাদেশের গত 25 বছরের টেস্ট টিমের, মানে এটা কি বেস্ট টেস্ট টিম মনে হয় কিনা? না দেখেন, আপনি যদি অ্যাজ এ হোল টিম বলেন, এর আগেও অনেক গ্রেট ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স আমাদের টেস্ট টিমে খেলেছে, বাট ওভারঅল আপনি যদি বলেন হ্যাঁ কনসিস্টেন্সির দিক দিয়ে যদি আপনি খেয়াল করে দেখেন, ডেফিনেটলি এখন যে টেস্ট টিমটা খেলছে অবভিয়াসলি মোর কনসিস্টেন্ট দেন এভার। কারণ আমরা আগে হয়তো বা টেস্ট টিমে যেরকম রেজাল্ট হতো, ধরেন আমরা এক বছরে 2-3টা টেস্ট খেলতাম, এভারেজে হয়তো বা 3টা ম্যাক্সিমাম। তো তখন যে কোনো পর্যায়ে আপনি যখন এরকম লেন্দি প্রসেসে টেস্ট খেলবেন, এটা রেজাল্ট করাটা ইটস ভেরি ডিফিকাল্ট। তো সেই থেকে বলবো যে এখন যেহেতু বছরে আমরা 8টা-10টা খেলি, ইভেন এভারেজ হয়তো 6-7টা খেলি, তো এখন দেখা যায় যে ইটস কম্পারেটিভলি ইজি রাদার দেন আগের থেকে। তো সেই দিক থেকে বলবো যে এখন যারা আছে তারা এক্সপিরিয়েন্স, স্পেশালি ব্যাটসম্যানরা, তো সেই দিক থেকে বলবো তারা তাদের প্ল্যান এক্সিকিউট করছে, তারা পারফর্ম করছে। যেটা আমি বললাম যে একটু আগে, যে পারফর্মারের সংখ্যাটা অনেক বেশি। তো এই কনসিস্টেন্ট পারফর্মারের সংখ্যা যখন একটা টিমে 5 থেকে 7 জন 8 জন হবে, সেই টিমটা যে কোনো ফরম্যাটই হোক তারা ভালো করবে। আপনার তো ফরম্যাটই খেলেছেন লম্বা ক্যারিয়ারে, মানে সেই 18 বছর হঠাৎ করে যখন আপনি টেস্টে শুধুমাত্র ফোকাস করতে শুরু করলেন, আপনার এই ট্রানজেকশনটা কেমন গেছে এবং আপনি এখন কি ফিলটা করেন? যেটা হয়তো অভ্যস্ত অনেক দিনে, আপনি তো সেই অভ্যস্ত না। না, যেটা বললাম যে যে তাদের ওই কষ্টটা দেখে এখন রিয়েলাইজেশন হচ্ছে, বাট অ্যাট দ্য আদার সাইড অ্যাজ ওয়েল যে আমি আমার ফ্যামিলিকে অনেক বেশি সময় দিতে পারছি, উইচ ইজ মানে যেটা আমি লাস্ট 15 বছর 16 বছর হয়তো দিতে পারি নাই। তো এটাও আমার জন্য অনেক বড় একটা মনে করি পাওয়া। তো সেই থেকে বলবো যে অবভিয়াসলি আর যে কয়টা দিনই খেলবো ইনশাল্লাহ আমি চেষ্টা থাকবে যেন আরও আমি যেন নিজেও কন্ট্রিবিউট করতে পারি, এবং আরও যেন বাংলাদেশ টেস্ট টিমকে স্পেশালি আরও কিছু ভালো দারুণ জয়ের মুহূর্ত দিতে পারি, যেটা কিনা আমার অবসরের পরে সেটা নিয়ে যেন একটু হলেও গর্ব করতে পারি। প্রথম ম্যাচ তো মোটামুটি ভালো ম্যাচ হয়েছে এবং এখানেও পাওয়ার আমাদের ব্যাক করবে, মানে অপরকে কেমন দেখছেন? মানে অনেকে তো বলছিল যে ওরা উইক, এবং পাকিস্তানে অনেক কথা হয়েছে যে পাকিস্তান টিমটা অতটা স্ট্রং না আগে ছিল। তো এই ম্যাচের জন্য পাকিস্তান দলকেও দেখছেন বা ওরা কোনো ব্যাক করে ওরাকে স্ট্রংলি দেখার চেষ্টা করবে? না, পাকিস্তান টিম আমি মনে করি যে অবভিয়াসলি তারাও তো স্ট্রাগল করছে, তারা তো অবভিয়াসলি T20 বলেন, ওয়ানডে বলেন বা টেস্ট সব ফর্মেটেই তারা অনেক দিন ধরে স্ট্রাগল করছে, স্বাভাবিক। তো সেই থেকে বলবো যে এমন না যে তারা খারাপ খেলছে দেখে আমরা জিতছি, আমরা কনসিস্টেন্টলি ভালো খেলছি তাদের এগেইনস্টে, এই জন্য আমরা জিতছি। তো সেই থেকে বললে যে যেটা আমি বললাম যে আমাদের কোনো ব্যতিক্রম থাকবে না এই ম্যাচটা, ইনশাল্লাহ যতটুকু খেলা হয় যদি আমরা রেজাল্ট আনতে পারি অবশ্যই ভালো খেলা, এবং রেজাল্টটা যদি আনতে পারি সেটা ডেফিনেটলি একটা বড় চ্যালেঞ্জ হবে। বাট আমি মনে করি যে ইনশাল্লাহ আমরা সেই দিকেই যাব। আর সেকেন্ড থিং বললেন যে অবভিয়াসলি যে কোনো ইন্ডিভিজুয়াল আর তার মতো যদি এরকম একটা ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার একটা টিমে থাকে বা অ্যাভেলেবেল থাকে, স্বাভাবিক তাদের জন্য একটা বুস্ট আপ অবশ্যই হবে। বাট আমরা যখন 2টা ম্যাচ পাকিস্তানে গিয়ে হারিয়েছিলাম, সেও ছিলেন এবং সে 2টা টেস্টই খেলেছে, তারপরও তারা হেরে গিয়েছিল আমাদের সাথে। তো আমাদের অবভিয়াসলি জানি আমরা কোথায় তাকে ওই রকম করে অ্যাটাক করতে হবে বা কোথায় কীভাবে প্ল্যান আছে, সেটা সব এক্সিকিউট যদি ইনশাল্লাহ হয় ডেফিনেটলি আমি মনে করি যে আমরা তাকেও চাপে ফেলতে পারবো এবং পুরো টিমকেও চাপে ফেলতে পারবো। চেষ্টা করি প্রতিটা ম্যাচ, যেটা আমি বললাম যে ভাই মানে মৃত্যুর আগে লাস্ট কয়েকটা দিন বেঁচে থাকার খুব ইচ্ছা। তো বেঁচে থেকে যে কয়টা মাঠে
দিন কাটাতে পারি এই ইচ্ছাটাই আছে। এখন ছাড়বো বা কবে ছাড়বো এটা আসলে এখন ওইরকম করে ডিসাইড করে নাই, বাট ইনশাল্লাহ খুব ভালো সময় থাকতে ইনশাল্লাহ ছেড়ে দিব। আর আরেকটা যেটা বললেন যে অবভিয়াসলি এটা তো অনেক বড় একটা স্বপ্ন যে অস্ট্রেলিয়া মাটিতে গিয়ে অস্ট্রেলিয়া এগেনস্টে টেস্ট খেলা, আর নাই জানার মতো যদি এরকম একজন স্পিড স্টার থাকে, আর সাথে সাথে আমি মনে করবো শুধু ও না, আমাদের তাসকিন বলেন, শরীফুল বলেন, আমাদের যে 8-10 জন কোর পেস বলেন একটা অ্যাটাক আছে, তো আশা করবো তারা সুস্থ থাকবে এবং হোপফুলি তারা সেই ডেলিভারিটা করবে ইনশাআল্লাহ। ভাই, এক হচ্ছে নাহিদ জানার সাথে দেখা যায় যে আপনি যেখানে ফিল্ডিং করেন অনেক সময় ওর সাথে আপনি একটু কথা বলতে হয় মাঠে, তো ওকে আপনি মানে বাংলাদেশে এরকম ফাস্ট বলার কখনো আসেনি যে 140-150 মানে হোয়াটস অফ ক্যারেক্টার ইজি। এবং সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে টেস্ট ক্যারিয়ারের 21 বছর চলছে, আপনার 20 বছরের বেশি খেলেছেন, এমন কাউকে দেখছেন এই সার্কেলে যে ক্যান বি দ্য নেক্সট মুশফিক রহিম ইন টার্মস অফ ডিসিপ্লিন অ্যান্ড ব্যাটিং? ইটস ভেরি টাফ কোশ্চেন, বাট যেটা নাইজেরিয়ার সম্পর্কে যদি বলি যে ওকে আমি ফার্স্ট ক্লাস থেকেই চিনি। আমি রাজশাহীর হয়ে যখন লাস্ট খেলেছিলাম, আমি লাস্ট 2 বছর অবশ্যই সিলেটে হয়ে খেলি, বাট রাজশাহীর হয়ে আমি লাস্ট যে বছর খেলেছিলাম আমি 4টা 4 খেলেছিলাম, তো তখনই আমি রাজনারাকে দেখেছি এবং কাছে থেকে ওকে দেখা এবং ওর সাথে খেলা। তো তখন থেকে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছিল ও, এবং আমি জানতাম যে ইনশাল্লাহ ও ইন ফিউচারে ন্যাশনাল টিমে অবশ্যই খেলবে। বাট তখন থেকে যে ওর শেখার যে আগ্রহটা বা ওর নিজেকে যে ইমপ্রুভ করার যে ইচ্ছাটা, এটা কিন্তু নর্মালি কোনো ইয়াং প্লেয়ারের মধ্যে খুব কম থাকে। আবার কারো হয়তো বা থাকে, বাট সে হয়তো বা নিজের থেকে ওটা বলতে চায় না, একটু হয়তো বা সংকোচ বোধ করে। বাট একটা দিক ওকে আমি দেখেছি যে ও কখনো এটা করতো না। ও আমাকে বলেন বা ওখানে তখন ফরহাদ ভাই ছিল, ফরহাদ হোসেন ছিল, জুনায়েদ সিদ্দিক ছিল, অমি ভাই ছিল, অনেক সিনিয়র প্লেয়ারও ছিল, তো সবসময় তাদের সাথে কনস্ট্যান্টলি পুশ করে যে ভাই আমি আরেকটু করলে কি হয় বা এটা কি করলাম, লাইফস্টাইলটা কেমন, এরকম। তো এটা একটা মানে ইয়াং প্লেয়ারকে দেখে আমি আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ এবং আই ওয়াজ রিয়েলি হ্যাপি টু সি দ্যাট। তো তারপরের 2 বছর আমি খেলিনি বাট রাজশাহীতে, বাট তারপরে ওর যে গ্রোথটা হয়েছে, তো এটা দেখে আমি কখনোই সারপ্রাইজ হয়নি। কারণ ওইটা আমি দেখে যখন আমি বুঝতে পেরেছি যে না ওর এই ইচ্ছাটা আছে, ইভেন এখনও ও এত ভালো করার পর ও যেভাবে থিঙ্কিং করে একটা পার্টিকুলার ব্যাটসম্যানকে নিয়ে বা ওর ওয়ার্ক এথিক নিয়ে বা ওর খাওয়া দাওয়া নিয়ে, তো উইচ ইজ এ ভেরি গুড সাইন। যেগুলো একটা ইয়াং প্লেয়ার যদি এরকম হয় না, তাহলে আসলে টিমের এনভায়রনমেন্টটা ডিফারেন্ট হয়ে যায়। আর যেটা বললেন যে ভাই আমি চেষ্টা করব যে আমি ছাড়ার আগে যেন অ্যাটলিস্ট আরও 2-3টা প্লেয়ার যেন ওই জায়গাটায় থাকে, সো দ্যাট বাংলাদেশ টিম যেটা বললেন যে হ্যাঁ আপনারা হয়তো বা অনেকে বলতে পারেন যে ওয়ানডে টিম আমরা 3-4 জন চলে যাওয়ার জন্য ওই জায়গায় একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। বাট আমার কাছে মনে হয় যে গ্যাপ সৃষ্টিটা তখনই হয় যখন আপনার এনাফ নিচে হয়তো বা এই টিম বা এইচপি বা এই লেভেলে হয়তো বা ওইরকম করে কম্পিটিটিভ ট্যুরস হয় না বা খেলা হয় না। তো মেক শিওর এখন যারা ওই জায়গাটায় আছে তারা যেন এনাফ ম্যাচ খেলে এবং এনাফ মানে কোয়ালিটি ম্যাচ খেলে, সো দ্যাট তারা যখন ওই জায়গাটায় ঢুকে যাবে মেক শিওর তারা যেন নেক্সট 10-15 ইয়ার্স যেন এরকম সার্ভিস দিতে পারে। বাট নাম বলাটা একটু ডিফিকাল্ট, বাট এখন আমি যে আমার মানে আমাদের টিমে আছে আই এম রিয়েলি রিয়েলি হোপফুল এবং আমি মনে করি ও যে টাইপের ক্যারেক্টার হি ক্যান বি এ ভেরি মানে ব্রাইট ফিউচার অ্যাহেড অফ হিম, বাট ইফ হি ইজ কিপ ওয়ার্কিং অন হিজ গেম। আমি সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।